আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছেন আমার দেশ পত্রিকার এক্সিকিউটিভ এডিটর আমাদের আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ আফজাল ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী ও নাগরিক সংগঠন নাবিকের প্রেসিডেন্ট ব্যারিস্টার শিহাবুদ্দিন ভাই, আমার খুব কাছের শ্রদ্ধেয় আরেকজন বড় ভাই বাংলাদেশ সংবাদ সংস্থার স্পেশাল করেসপন্ডেন্ট রাশিদুল ইসলাম ভাই সহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ফ্যাসিবাদ বিরোধী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রোগ্রামটার আলোচ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা। জুলাই গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা কি সেটা আসলে আমার এখানে আলোচনার বিষয় আসলে হওয়া উচিত না, কারণ আপনারা সবাই জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে গণমাধ্যমগুলো কী ভূমিকা রেখেছে, সবাই চোখের সামনে দেখেছেন, বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন হয়েছে। তো গণমাধ্যমগুলো কেন আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অভ্যুত্থানের দৃষ্টিতে দেখেনি, কেন তারা ফ্যাসিজমকে সাপোর্ট করেছে, সেটার ব্যাকগ্রাউন্ড কি, সেটাই আসলে আলোচ্য বিষয় হওয়া উচিত। এর থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটা আসলে আলোচ্য বিষয় হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমরা সাংবাদিকতায় থাকার কারণে সেই 2012-13 সাল 10-12 সাল থেকে দেখে আসছি যে কীভাবে আসলে গণমাধ্যমগুলো বাংলাদেশে গণমাধ্যম গড়ে উঠেছে এবং গণমাধ্যমগুলো কীভাবে সরকারের ফ্যাসিবাদকে তিলে তিলে ফ্যাসিবাদ হয়ে ওঠার পিছনে ভূমিকা রেখেছে। আমরা দেখেছি এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এত স্টুডেন্টকে মেরে ফেলার পরেও গণমাধ্যম কেন স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে, ছাত্র জনতাকে মৃত্যুর দৃশ্য না দেখিয়ে কেন মৃত্যুর পরে 10 জনের একটা মিছিল থেকে গুলি করে 5 জনকে মেরে ফেলার পরে বাকি 5 জন যে ইট মারছে সেটা কেন দেখাচ্ছে, 5 জনকে মৃত্যু 5 জনকে না দেখিয়ে? এর পিছনে কারণ কিন্তু আসলে সে 2012-13 সাল থেকে শুরু হয়েছে। 2012 সাল 2013-14 সালে আমরা যখন দেখেছিলাম যে বিরোধী দল বাংলাদেশে নির্বাচনের জন্য টানা আন্দোলন অবরোধ করছিল, ওই সময় থেকে আসলে মেইনলি এটা শুরু হয়েছে, যখন সরকার প্রেসক্রিপশন দিয়ে নিজেরা সারা দেশে পেট্রোল বোমা জ্বালিয়ে বিরোধী দলকে দায়ী করছিল এবং মিডিয়াগুলো সেগুলো মুখস্থ প্রচার করেছে। এর একটা বড় ভূমিকা রেখেছে। ঠিক আগ মুহূর্তেই সরকার বেশ কয়েকটি টেলিভিশন পত্রিকা নিজেরা আসলে তৈরি করেছে, নিজেদের ব্যবসায়ী গোষ্ঠী দিয়ে তৈরি করেছে, যারা আসলে তাদের অবৈধ টাকা এবং অবৈধ ক্ষমতাকে এম্পায়ার করার জন্য মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে তুলে এই ইন্ডাস্ট্রিটাকে কুক্ষিগত করেছে। 2013-14 সালে আমার মনে আছে, আমি দেখেছি প্রায় প্রতিদিনই মানুষ মারা যেত, সব পুলিশের গুলিতে মানুষ মারা যেত এবং মানুষ মারা যেত। দিনের বেলা পুলিশ গুলি করতো, সন্ধ্যায় বাসা থেকে গ্রেপ্তার করতো, রাতে আবার সরকার পক্ষের লোকজন বাসে আগুন জ্বালাতো। কোনো মিডিয়াকে আমি দেখিনি মিডিয়াগুলো অনুসন্ধান করে রিপোর্ট বের করতে আসলে শাহবাগ মোড়ে বাসে আগুন লাগানো হলে সেই আগুন আসলে কারা দিয়েছে, গুলিতে মানুষ মারা যাচ্ছে, সেই গুলিটা কে করেছে, হসপিটাল সূত্রে জানা যাচ্ছে যে গুলিতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু কোনো মিডিয়ায় সেই রিপোর্টগুলো করেনি। টুকটাক দু একটি মিডিয়া যেগুলো করেছে সেগুলো বন্ধ হয়েছে, যেমন আপনারা সবাই জানেন দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে, ইসলামিক টিভি বন্ধ হয়েছে, আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে, সংগ্রাম পত্রিকা বন্ধ হয়েছে। আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে বিভিন্ন আদালতে দুর্বৃত্তরা মেরেছে, কিন্তু কোনো মিডিয়া, কোনো হাউস এটার প্রতিবাদ করেনি। এখন দেখেন কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হচ্ছে, কিন্তু মিডিয়াগুলো এটার বড় সড়ো করে নিউজ করছে। এর পিছনে কারণ কি? কারণ হলো এই মিডিয়াগুলো আসলে ওই সময় গড়ে ওঠা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে, ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টরা সবসময় যেমন ক্ষমতাকে একচ্ছত্র করার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দখলে নেয়, মিডিয়াগুলোকে ওই সময় দখলে নেওয়ার কারণে এবং মিডিয়াগুলোকে ওইভাবে গড়ে তোলার কারণে এই বড় বড় পত্রিকাগুলো, টেলিভিশনগুলো যারা আসলে সত্য সাংবাদিকতা করছিল তাদেরকে বন্ধ করে দেওয়ার পর কোনো প্রতিবাদ করেনি। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে শিক্ষার্থীদের মারা হয়েছে সেটার আসলে ফুটেজ সাংবাদিকরা সংগ্রহ করেছে। আমি আমার নিজের অফিসের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের ফিল্ডে যখন রিপোর্টাররা ছিল, আমাদের রিপোর্টাররা যখন দেখে আসছে যে ছাত্রলীগ গুলি করছে, যুবদল গুলি করছে, অন্যদিকে
সন্ধ্যায় বা পরের দিন মিডিয়া খুলে দেখি যে যুবলীগ গুলি করেছে। তো পরের দিন মিডিয়া খুলে ওপেন করে দেখি যে দু একটা পত্রিকা নিউজ করছে এতজন মারা যাচ্ছে, কিন্তু টেলিভিশনে কোনো স্ক্রল নাই, কেউ মারা যাচ্ছে। পত্রিকাগুলোতেও আসলে মারা যাচ্ছে সেটা আছে, কিন্তু কিভাবে মারা যাচ্ছে, কারা মারছে সেটার কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। ওই যে গণমাধ্যমের এই যে সরকারপন্থী হয়ে ওঠা, আমার ছোটো ভাই মাহবুব অনেকগুলো ব্যাখ্যা দিয়েছে যে গণমাধ্যমের এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে কারণ কি এবং তারা কেন এসব করেছে। মেনলি তো আর্থিক বেনিফিট পেয়েছে। আমরা এটাকে আসলে হুট করে মানে মাহবুব এদেরকে সাংবাদিক উল্লেখ করেছে, আমি আসলে তাদেরকে সাংবাদিক বলবো না, তাদেরকে আসলে সরকারেরই পক্ষ বলবো। যুগে যুগে আমরা এটাই হয়ে আসছে দেখছি, তারা আসলে সুবিধা নিয়ে অ্যাকচুয়ালি সাংবাদিক হিসাবে ভূমিকা কোথাও রাখেনি, তারা আসলে রেখেছে সরকারের অংশীদার হিসাবে। আর দু একটি পত্রিকা রেখেছে, আমি কয়েকটা পত্রিকার নাম বলেছি। আরেকটা ছোট্ট এক্সাম্পল আমি দেই, আমি আপনারা হয়তো চিনেন, বাংলাদেশের একটা বড় পত্রিকা বণিক বার্তা। এই পত্রিকায় আমি 2019 সালে আমরা একটা নিউজ করেছিলাম রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটা প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানটা আসলে শেয়ার বাজারে একটা বড় ম্যানিপুলেটর। তারা শেয়ার বাজারে প্রতি বছর 1000 কোটি টাকার উপরে ম্যানিপুলেশন করে নিয়ে যেত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। এই প্রতিষ্ঠান নিয়ে আমরা যখন নিউজ করেছিলাম তখন এই পত্রিকার সম্পাদককে ডিজিএফআই তুলে নিয়ে সারাদিন বসিয়ে রেখেছে এবং হলো হুবহু এই মানে তারা যে একটা প্রতিবাদ লিপি দিয়েছে যে এই নিউজটা ভুল, মিথ্যা এবং হলো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এমন একটা নিউজ ছাপাতে বাধ্য করেছে। তো যে মিডিয়ার হয়ে ওঠার পিছনে দুইটা কারণ ছিল। একটা হলো আর্থিক সুবিধা, মিডিয়া ফ্যাসিজমের দর্শক হয়ে ওঠার পিছনে দুইটা কারণ ছিল। একটা হলো আর্থিক সুবিধা পেয়ে কিছু গণমাধ্যম তৈরি হওয়া, আরেকটা হলো জোর করে কিছু মিডিয়া বন্ধ করে দেয়া এবং যারা লেখালেখি করছিল তাদেরকে আসলে ডিজিএফআই দিয়ে বন্ধ করে দেয়া, তাদেরকে ডিজিএফআই দিয়ে নিউজ না করতে বাধ্য করা। মিডিয়া সংস্কারের ক্ষেত্রে এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি আগে হাত দিতে হবে। প্রথমত যে সরকারি পৃষ্ঠপোষকতায় মিডিয়া গড়ে ওঠা বন্ধ করতে হবে এবং হলো মিডিয়ার অর্থায়ন স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মিডিয়ার গেটকিপাররা যেন সরকারের খুব কাছের লোক না হয় সেটা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি দু একটি মিডিয়া যারা আসলে ন্যায়ের পক্ষে থেকে বাস্তবতা তুলে ধরে তাদেরকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে প্রেসার দিয়ে যেন বন্ধ করা না হয়, নিউজ করতে দেয়া থেকে বিরত রাখার যে প্রক্রিয়া সেটা যেন করতে না হয়। এই দুটি বিষয় খুব জোরালোভাবে নিশ্চিত করতে হবে। আমি আর কথা না বাড়াই, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের একান্ত প্রিয় জনাব আব্বাসউদ্দিন নয়ন ভাইকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি দাওয়াত ডাক্তার তহিদুর রহমান আওয়াল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং একতার বাংলাদেশের আহ্বায়ক তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরী। আজকে প্রোগ্রামের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধিদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় দৈনিক নিউজ পত্রিকার সিনিয়র সাংবাদিক আমাদের একান্ত প্রিয় জনাব ফয়েজ আহমেদ।